গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে ছিন্ন মস্তার অভিশাপ। আজ তৃতীয় পর্ব। রাজরাপ্পার আমরা যেখানে বসেছিলাম তার উত্তরে খানিকটা দূরে একটা বেশ বড় পাথরের পেছনে একটা খোলা জায়গায় মহেশবাবুকে পাওয়া যায়। এটা কোনোদিনও ভুলব না যে আমরা যখন সেখানে পৌঁছলাম তখন তার কাছেই দুটো হলদে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। প্রীতিনবাবু পাহাড় বেয়ে উপরের দিকে জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথে কিছু দূর নেমে এসে একটা ঝোপ পেরিয়ে নিচের দিকে চেয়ে দেখেন মহেশবাবু পড়ে আছেন মাটিতে। তিনি ভেবেছিলেন ভদ্রলোক মারাই গেছেন, তাই ওরকম চেহারা করে এসেছিলেন খবর দিতে। ফেলুদা গিয়েই মহেশবাবুর নাড়ি ধরে বলল তিনি বেঁচে আছেন। তার মাথাটা পড়েছিল একটা থান ইটের সাইজের পাথরের উপর, তার ফলে খানিকটা রক্ত বেরিয়ে পড়েছিল পাথর আর বালির উপর। আমরা মহেশবাবুর কাছে পৌঁছানোর মিনিট খানেক পরে প্রথম এলেন অরুণবাবু, তার হাতে বন্দুক। তারপর এলেন অখিলবাবু, সবশেষে এলেন শঙ্করলাল মিশ্র। শেষের ভদ্রলোকটিকে যেরকম ভেঙে পড়তে দেখলাম তাতে বুঝলাম মহেশবাবুর প্রতি তার টান কত গভীর। এই অবস্থায় আমাদের পক্ষে মহেশবাবুকে তুলে ভেড়া নদী পেরিয়ে হাজারিবাগ নিয়ে আসা অসম্ভব, তাই ভদ্রলোকের দুই ছেলে তৎক্ষণাৎ চলে গেলেন শহরে। ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে লাগলো প্রায় 2.5 ঘন্টা। কৈলাসে পৌঁছতে আরও 1 ঘন্টা। আমরা কিছুক্ষণ কৈলাসেই রয়ে গেলাম। পিকনিক আর হয়নি, তাই কারুর খাওয়াও হয়নি। কিন্তু এই অবস্থার মধ্যেই প্রীতিনবাবুর স্ত্রী আমাদের জন্য পরোটা, আলুর দম, মাংসের কাবাব ইত্যাদি এনে দিলেন। আশ্চর্য শক্ত বলতে হবে ভদ্রমহিলা। বিবি অবশ্যই ব্যাপারটা বুঝতেই পারছে না, বলছে দাদু মাথা ঘুরে পড়ে গেছে। আমরা বৈঠকখানাতেই বসেছিলাম। অরুণবাবু ডাক্তারের সঙ্গে ছিলেন বাপের ঘরে। প্রীতিনবাবু মাঝে মাঝে এসে ভদ্রতার খাতিরে আমাদের সঙ্গে 2-1 কথা বলে চলে যাচ্ছিলেন। শঙ্করলাল নির্বাক। এই কয়েক ঘন্টার মধ্যে তিনি একবারও মুখ খোলেননি। অখিলবাবুর মুখে একটাই কথা এত করে বললাম, তাও কথা শুনল না। আমি জানতাম আজ একটা কিছু অঘটন ঘটবে। 4টে নাগাদ আমরা উঠে পড়লাম। প্রীতিনবাবু ছিলেন, তাকে বললাম কাল এসে খবর নিয়ে যাব কেমন থাকেন মহেশবাবু। বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলাম 3 জন। একদিনে এত অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলে মাথাটা কেমন যেন ভো ভো করে। আমার সেই অবস্থা। ফেলুদা কথা বলছে না, তার মানে তার ভাবনা চিন্তাগুলোকে গুছিয়ে ফেলছে। আমি জানি ও এখন বেশি কথা বলা পছন্দ করে না, তাও একটা জিনিস না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, ডাক্তার বলেছেন একটা শক পেলে এরকম হতে পারে, কিন্তু রাজরাপ্পাতে কি শক পেতে পারেন মহেশবাবু? গুড কোশ্চেন, বলল ফেলুদা। আজকের ঘটনার ওই একটা ব্যাপারই আমার কাছে অর্থপূর্ণ। অবশ্যই শক পেয়েছেন কিনা নিশ্চিতভাবে বলা যায় না এখনো। সেটা ভদ্রলোক সুস্থ হয়ে উঠলেই ক্লিয়ার হয়ে যাবে, বললেন লালমোহনবাবু। উঠবেন কি সুস্থ হয়ে? মহেশবাবু সম্বন্ধে ফেলুদার মনে যে কৌতূহলের ভাব জেগে উঠছে সেটা আজই কৈলাসের বৈঠকখানায় বসেই বুঝতে পেরেছিলাম। বেশিরভাগ সময়টাই ও ঘরের জিনিসপত্র, আলমারির বই এইসব দেখে কাটিয়েছে। ভাবটা যে তদন্ত করছে তা নয়, বেশ ঢিলে ঢালা, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও সব কিছু মনে নোট করে নিচ্ছে। সেই ফ্যামিলি ফটোটা ও হাতে তুলে নিয়ে দেখল প্রায় 5 মিনিট ধরে। আদিবাসী গ্রাম থেকে মাদলের শব্দ ভেসে আসছে। হঠাৎ খেয়াল হলো যে আজ ম্যাজেস্টিক সার্কাসের বাঘটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অবশ্যই ধরা পড়লে নিশ্চয়ই জানা যেত, অন্তত বুলাকি প্রসাদ নিশ্চয়ই জানাতো। ঠান্ডাটা পড়েছে। লালমোহনবাবু তাই মাংকি ক্যাবটা আরও টেনে নামিয়ে নিয়ে বললেন, সিগনিফিক্যান্ট ব্যাপার। ভদ্রলোক বোধহয় ভেবেছিলেন আমরা দুজনেই জিজ্ঞেস করব ব্যাপারটা কি। না করাতে শেষে নিজেই বললেন, যে সময় ঘটনাটা ঘটল তখন কিন্তু মিসেস প্রীতিনবাবু আর খুকি ছাড়া আর কে কি করছিল তা আমরা কেউ জানি না। কেন জানবো না, বলল ফেলুদা। অরুণবাবু পাখি মারার চেষ্টা করছিলেন, প্রীতিনবাবু পাখির ডাক রেকর্ড করছিলেন, অখিলবাবু মহেশবাবুকে খুঁজছিলেন, শঙ্করলাল তার সন্ন্যাসী বন্ধুর সঙ্গে গল্প করছিলেন, আর বেয়ারা দুজন আমাদের 20 হাত দূরে শিমুল গাছের তলায় বসে বিড়ি খাচ্ছিল। বেয়ারাদের তো আমিও দেখেছি মশাই, কিন্তু আর সবাই সত্যি কথা বলছে কিনা সেটা জানছেন কি করে?
যাদের সঙ্গে মাত্র কয়েক ঘন্টার আলাপ, তাদের আচরণ সম্বন্ধে এত চট করে সন্দেহ প্রকাশ করতে আমি রাজি নই। তা বটে, তা বটে। ডিনারের মাঝখানে লালমোহনবাবু হঠাৎ একটা নতুন কথা ব্যবহার করলেন, সুপার কেলেঙ্কারি। এটাও বলা দরকার যে কথাটা বলার সময় তিনি চেয়ার ছেড়ে প্রায় 6 ইঞ্চি লাফিয়ে উঠেছিলেন। ফেলুদা স্বভাবতই জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? আরে মশাই, একটা জরুরি কথাই বলা হয়নি, সাংঘাতিক ক্লু। যেখানে ডেড বডি থুরি মহেশবাবু পড়েছিলেন, তার এক পাশে পায়ে কি জানি ঠেকতে যেয়ে দেখি প্রীতিনবাবুর টেপ রেকর্ডার। সেটা এনেছেন সঙ্গে? ভাবলাম পরে তুলে ভদ্রলোককে দেব। তা তখন যা অবস্থা, ফেরার সময় দেখি সেটা আর নেই। প্রীতিনবাবু তুলে নিয়েছিলেন বোধহয়। ধুর মশাই, প্রীতিনবাবু ওই দিকটাতে ঘেঁষেননি। তাছাড়া জিনিসটা পড়েছিল একটা ঝোপের মধ্যে, পায়ে না ঠেকলে চোখেই পড়তো না। ফেলুদা ব্যাপারটা নিয়ে কি যেন মন্তব্য করতে যাচ্ছিল, এমন সময় একটা টেলিফোন এলো। অরুণবাবু। ফেলুদা 2-1 কথা বলেই ফোনটা রেখে বলল, কৈলাস চল। মহেশবাবুর জ্ঞান হয়েছে, আমার নাম করছেন। গাড়িতে কৈলাস যেতে লাগলো 1 মিনিট। মহেশবাবুর ঘরে সকলেই রয়েছেন, এক বিবি ছাড়া। ভদ্রলোকের মাথায় ব্যান্ডেজ, চোখ আধ বোঝা, হাত দুটো বুকের উপর জড়ো করা। ফেলুদাকে দেখে মুখে যে হাসিটা দেখা দিল সেটা প্রায় চোখে ধরাই পড়ে না। তারপর তার ডান হাতটা উঠে তর্জনীটা সোজা হলো। কা একটা কাজের কথা বলছেন কি? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোকের মাথাটা সামান্য নড়ে উঠল। হ্যাঁর ভঙ্গিতে তারপর তর্জনীর পাশে মাঝের আঙ্গুলটাও উঠে দাঁড়ালো। 1-এর জায়গায় 2। এইটুকু বলে 2টো আঙ্গুল আবার ভাঁজ হয়ে গিয়ে সেই জায়গায় বুড়ো আঙ্গুলটা সোজা হয়ে উঠে এদিক ওদিক নড়ল। তারপর ভদ্রলোক বেশ কষ্ট করে ঘাটটা ডান দিকে ঘোরালেন। ওদিকে বেডসাইড টেবিল, তার উপর মুক্তানন্দের ছবি। ছবির দিকে হাতটা বাড়ানোর চেষ্টা করতে অরুণবাবু ছবিটা বাপের দিকে এগিয়ে দিলেন। মহেশবাবু সেটা নিজে না নিয়ে ফেলুদার দিকে দৃষ্টি ফেরালেন। অরুণবাবু ছবিটা ফেলুদাকে দেবার পর মহেশবাবু আবার 2 আঙ্গুল দেখালেন। কি যেন একটা বলতে চেষ্টাও করেছিলেন, কিন্তু পারলেন না। এরপরে আর কোনো কথা বলতে পারেননি মহেশবাবু। 3 মহাদেশের শক্তি যার পিছনে, সেই মুক্তানন্দের ফ্রেমে বাঁধানো পাসপোর্ট সাইজের ছবি এখন আমাদের ঘরে। আমরা চলে আসার ঘণ্টা 2-1-এর মধ্যেই মহেশবাবু মারা যান। যাবার আগে ফেলুদার উপর যে তিনি কি দায়িত্ব দিয়ে গেছেন সেটা ফেলুদা বুঝলেও আমি বুঝিনি। আর লালমোহনবাবুও নিশ্চয়ই বোঝেননি, কারণ উনি বললেন মহেশবাবু নাকি ফেলুদাকে মুক্তানন্দের শিষ্য হতে বলে গেছেন। ফেলুদা যখন জিজ্ঞেস করলো যে ছবিটা দেবার পরে 2টো আঙ্গুল দেখানোর মানে কি, তখন লালমোহনবাবু বললেন, মুক্তানন্দের শিষ্য হলে ফেলুদার শক্তি ডবল হয়ে যাবে। এটাই বোঝাতে চেয়েছিলেন ভদ্রলোক। অবশ্যই কাঁচকলা দেখালেন কেন সেটা বোঝা গেল না, স্বীকার করলেন লালমোহনবাবু। পরদিন সকালে অখিলবাবু টেলিফোনে আমরা মৃত্যু সংবাদটা পেলাম। 11টা নাগাদ শ্মশান থেকে ফেরার পথে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, কৈলাসে যাবেন না বাড়ি যাবেন? ফেলুদা বলল, এবেলা ওদিকটা না বাড়ানোই ভালো, অনেকে সমবেদনা জানাতে আসবে, কাজ হবে না কিছুই। কি কাজের কথা বলছেন? তথ্য সংগ্রহ। দুপুরে খাবার পর বারান্দায় বসে ফেলুদা ওর সবুজ খাতায় কিছু নোট লিখল। সেটা শেষ হলে এরকম দাঁড়ালো, মহেশ চৌধুরী, জন্ম 23শে নভেম্বর 1907, মৃত্যু 24শে নভেম্বর 1977, স্বাভাবিক হার্ট অ্যাটাক অথবা শক, হেয়ালি প্রিয়, ডাকটিকেট প্রজাপতি, পাথর, দোরাবাজির দেওয়া মূল্যবান স্ট্যাম্প, অ্যালবাম, লোপাট, মেজ ছেলের প্রতি টান, অন্য দুটির প্রতি মনোভাব কেমন, শঙ্করলালের প্রতি অপত্য স্নেহ, শূন্যবাড়ি ছিল না, অতীতে মেজাজি, মদ্যপ, শেষ বয়সে সাত্ত্বিক, সদাশয়, অভিশাপ কেন, ওই স্ত্রী মৃত, কবে, বড় ছেলে অরুণেন্দ্র, জন্ম আন্দাজ 1936, ব্যবসায়ী, কলকাতা হাজারিবাগে যাতায়াত, মৃগয়াভ্রিয়, স্বল্পভাষী, মেজ ছেলে বীরেন্দ্র, জন্ম 1939, অগ্নিস্ফুলিঙ্গ, 19 বছর বয়সে দেশ ছাড়া, কর্নেল সুরেশ বিশ্বাসের ভক্ত, বাপকে বিদেশ থেকে চিঠি লিখতেন 67 পর্যন্ত,
জীবিত মৃত। বাপের ধারণা সে ফিরে এসেছে। ছোট ছেলে প্রীতিন্দ্র। অরুণের সঙ্গে ব্যবধান 9-10 বছর। ভিত্তি ফ্যামিলি গ্রুপ। জন্ম আন্দাজ 1945। ইলেকট্রনিক্স, পাখির গান, মিশুকে নয়, কথা বললে বেশি বলে, নিজের বিষয়। টেপ রেকর্ডার ফেলে এসেছিল রাজরাপ্পায়। প্রীতিনের স্ত্রী নীলিমা, বয়স 25-26, সহজ সপ্রতিভ। অখিল চক্রবর্তী, বয়স আন্দাজ 70, এক্স স্কুল মাস্টার, মহেশের বন্ধু, ভাগ্য গণনা, আয়ুর্বেদ। শঙ্কর দয়াল মিশ্র, জন্ম আন্দাজ 1939, বীরেনের সমবয়সী। মহেশের দারোয়ান, দীনদয়ালের ছেলে। দীনদয়ালের মৃত্যু 1943। প্রশ্ন, জঙ্গলে গিয়েছিল কেন? শঙ্করকে মানুষ করেন মহেশ, বর্তমানে বইয়ের দোকানের মালিক। মহেশের মৃত্যুতে মুহ্যমান। নূর মোহাম্মদ, বয়স 70-80, 40 বছরের উপর মহেশের বেয়ারা। ফেলুদা ঠিকই আন্দাজ করেছিল। দুপুরে খাওয়ার পর কৈলাসে গিয়ে শুনলাম সকলে অনেকেই এসেছিলেন, কিন্তু 1টা নাগাদ সবাই চলে গেছেন। বৈঠকখানায় মহেশবাবুর 2 ছেলে আর অখিলবাবু ছিলেন। আমরা সেখানেই বসলাম। প্রীতিনবাবুর অস্থির ভাবটা যেন আরো বেড়ে গেছে। একটা আলাদা সোফার কোণে বসে খালি হাত কচলাচ্ছেন। অখিলবাবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন আর মাথা নাড়ছেন। অরুণবাবু যথারীতি গভীর ও শান্ত। ফেলুদা তাকিয়ে প্রশ্নটি করল, আপনারা কি কিছুদিন আছেন? কেন বলুন তো? আপনাদের একটু সাহায্যের দরকার। মহেশবাবুর একটা কাজের ভার দিয়ে গেছেন আমাকে। কি কাজ সেটা অবশ্য স্পষ্ট করে বলার ক্ষমতা ছিল না তার। আমি প্রথমে জানতে চাই উনি কি বলতে চেয়েছিলেন, সেটা আপনারা কেউ বুঝেছেন কি না? অরুণবাবু একটু হেসে বললেন, বাবার সুস্থ অবস্থাতে তার অনেক সংকেত আমাদের বুঝতে বেশ অসুবিধা হতো। রাজবাড়ির লোক হলেও ওর মধ্যে একটা ছেলে মানুষ দিক ছিল, সেটার কিছুটা আভাস হয়তো আপনিও পেয়েছেন। আমার মনে হয় বাবা শেষ অবস্থায় যে কথাগুলো বললেন সেটার উপর বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। ফেলুদা বলল, আমার কাছে নির্দেশগুলো কিন্তু সম্পূর্ণ অর্থহীন বলে মনে হয়নি। তাই বুঝি? হ্যাঁ, তবে সব সংকেত ধরতে পেরেছি এটা বলতে পারবো না। যেমন ধরুন মুক্তানন্দের ছবি। ফেলুদা অখিলবাবুর দিকে ফিরল। আপনি ওটা সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলতে পারেন। ছবিটা বোধহয় আপনারই দেওয়া। অখিলবাবু বিষণ্ণ হাসি হেসে বললেন, হ্যাঁ, আমারই দেওয়া। মুক্তানন্দ রাঁচিতে এসেছিলেন একবার। আমার তো এসবের দিকে একটু ঝোঁক আছেই চিরকাল। বেশ জেনুইন লোক বলে মনে হয়েছিল। আমি মহেশকে ঠাট্টা করে বলেছিলাম, তুমি তো কোনোদিন সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করলে না, শেষ বয়সে এদিকে একটু মন দাও না। তোমাকে একটা ছবি এনে দেব, ঘরে রেখে দিও। মুক্তানন্দের প্রভাব খারাপ হবে না। 3টি মহাদেশে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। না হয় তোমার উপরে একটু পড়ল। তা সে ছবি যে সে তার খাটের পাশে রেখে দিয়েছে সেটা কালই প্রথম দেখলাম। অসুখের আগে তো ওর শোবার ঘরে যায়নি কখনো। আপনি ওটা সম্বন্ধে জানেন কিছু? ফেলুদা অরুণবাবুকে প্রশ্ন করল। অরুণবাবু মাথা নাড়লেন। ও জিনিসটা যে বাবার কাছে ছিল সেটাই জানতাম না। বাবার শোবার ঘরে আমি কালই প্রথম দেখলাম। আমিও জানতাম না। প্রীতিনবাবুকে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বলে উঠলেন। ফেলুদা বলল, 2টো জিনিস পেলে আমার কাজের একটু সুবিধা হতে পারে। কি জিনিস? অরুণবাবু জিজ্ঞেস করলেন। প্রথমটা হলো মহেশবাবুকে লেখা তার 2য় পুত্রের চিঠি। বীরেনের চিঠি? অরুণবাবু অবাক। বীরেনের চিঠি দিয়ে কি হবে? আমার বিশ্বাস ওই ছবিটা মহেশবাবু বীরেনকে দেবার জন্য দিয়েছিলেন আমাকে। হাউ স্ট্রেঞ্জ! এই ধারণা কি করে হলো আপনার? ফেলুদা বলল, ছবিটা আমাকে দিয়ে মহেশবাবু 2টো আঙ্গুল দেখিয়েছিলেন। সেটা আপনারাও দেখেছিলেন। একটা সম্ভাবনা আছে যে 2 আঙ্গুল মানে 2ই। আমার ভুল হতে পারে, কিন্তু আপাতত এই বিশ্বাসই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু বীরেনকে আপনি পাচ্ছেন কোথায়? ধরুন মহেশবাবু যদি ঠিকই দেখে থাকেন, যদি সে এখানে এসে থাকে। অরুণবাবু তার বাপের মৃত্যুর কথা ভুলে গিয়ে হো হো করে হেসে উঠলেন। বাবা গত 5 বছর কতবার বীরেনকে দেখেছেন তা আপনি জানেন? 20 বছর যে ছেলে বিদেশে, বাবা তার দুর্বল দৃষ্টি দিয়ে তাকে এক ঝলক দেখেই চিনে ফেলবেন, এটা আপনি ভাবছেন কি করে? আপনি যে ভুল করছেন অরুণবাবু। আমি নিজে একবারও ভাবছি না যে বীরেনবাবু ফিরে এসেছেন।
কিন্তু তিনি যদি দেশের বাইরে কোথাও থেকে থাকেন তাহলেও আমার দায়িত্বই থেকে যায়। তিনি কোথায় আছেন জেনে জিনিসটা তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমাকে। অরুণবাবু একটু নরম হয়ে বললেন, বেশ, আপনি দেখবেন বীরেনের চিঠি। বাবা সব চিঠি এক জায়গায় রাখতেন, বীরেনের চিঠিগুলো আলাদা করে বেছে বেছে রাখবো। ধন্যবাদ, বলল ফেলুদা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে মহেশবাবুর ডায়েরি, সম্ভব হলে সেগুলো একবার দেখব। আমি ভেবেছিলাম অরুণবাবু এতে আপত্তি করবেন, কিন্তু করলেন না। বললেন দেখতে চান দেখবেন, বাবা তার ডায়েরির ব্যাপারে কোনো গোপনীয়তা অবলম্বন করতেন না। তবে আপনি হতাশ হবেন মিস্টার মিত্তির। কেন? বাবার মতো ওরকম নিরস ডায়েরি আর কেউ লিখেছে কিনা জানি না, অন্তত মামুলি তথ্য ছাড়া আর কিছু নেই। হতাশ হবার ঝুঁকি নিতে আমার আপত্তি নেই। চিঠির ব্যাপারে ঠিক হলো অরুণবাবু আর প্রীতিনবাবু ভাইয়েরগুলো বেছে আলাদা করে রাখবেন, আর সেগুলো কাল সকালে ফেলুদাকে দেওয়া হবে। ডায়েরিগুলো আজই নিয়ে যাব আমরা, আর কালই ফেরত দিয়ে দেব। বুঝলাম, ফেলুদাকে আজ রাত জাগতে হবে, কারণ ডায়েরির সংখ্যা 40। তিনজনে ভাগাভাগি করে খবরের কাগজে মোড়া মহেশ চৌধুরীর ডায়েরির 7টা প্যাকেট নিয়ে কৈলাসের কাকর বিছানো পথ দিয়ে যখন ফটকের দিকে যাচ্ছি, তখন দেখলাম জোড়া মৌমাছি বিলিতি ডল হাতে নিয়ে বাগানে ঘোরাফেরা করছে। পায়ের শব্দে সে হাঁটা থামিয়ে আমাদের দিকে ঘুরে দেখল, তারপর বলল, দাদু আমাকে বলেনি। হঠাৎ এমন একটা কথায় আমরা তিনজনই থেমে গেলাম। কি বলেনি দাদু? ফেলুদা জিজ্ঞেস করল। কি খুঁজছিল বলেনি? কবে? পরশু, তরশু, নরশু। 3 দিন? 1 দিন। কি হয়েছিল বলো তো? বিবি দূরে দাঁড়িয়ে চেঁচিয়ে কথা বলছে, যদিও তার মন পুতুলের দিকে। সে পুতুলের মাথায় গোজার জন্য বাগান থেকে ফুল নিতে এসেছে। ফেলুদার প্রশ্নের উত্তরে বলল, দাদুর যে ঘর আছে দোতলায়, যেখানে টেবিল আছে, বই আছে আর সব জিনিস আছে, সেইখানে খুঁজছিল দাদু। কি খুঁজছিলেন? আমি তো জিজ্ঞেস করলাম। দাদু বলল, কি পাচ্ছি না, কি খুঁজছি। আবল তাবল বকছে মশাই, চাপা গলায় বললেন লালমোহনবাবু। আর কিছু বলেননি দাদু? ফেলুদা জিজ্ঞেস করল। দাদু বলল, এটা হেয়ালি, পরে মানে বলে দেব, এখন খুঁজতে দাও। তারপর আর বলল না দাদু। দাদু মরে গেল। ইতিমধ্যে ডলের মাথায় ফুল গোজা হয়ে গেছে। বিবি বাড়ির দিকে চলে গেল, আর আমরাও হলাম বাড়িমুখো। ফেলুদা এখন মহেশ চৌধুরীর ডায়েরি নিয়ে বসবে, তাকে ডিস্টার্ব না করাই ভালো। তাই আমরা দুজনে 4টি নাগাদ চা খেয়ে একটু ঘুরবো বলে গাড়িতে করে বেরিয়ে পড়লাম। লালমোহনবাবুর ধারণা শহরের দিকে গেলে হয়তো সুলতানের লেটেস্ট খবর পাওয়া যেতে পারে। মহেশ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে তোমার দাদা যতই রহস্যের গন্ধ পেয়ে থাকুন না কেন, আমার কাছে বাঘ পালানোর ঘটনাটা অনেক বেশি রোমাঞ্চকর। বাঘের খবর পেতে বেশি দূরে যেতে হলো না। পেট্রোল নেবার দরকার ছিল। মেইন রোডে ব্রিজভূষণ তেওয়ারির পেট্রোল পাম্পের সামনে ভিড় দেখেই বুঝলাম বাঘের আলোচনা হচ্ছে, কারণ একজন ভদ্রলোক থাবা মারার ভঙ্গি করে কথা বলতে বলতে লাগলেন। লালমোহনবাবু গাড়ি থেকে নেমে শটান এগিয়ে গেলেন জটলার দিকে। ভদ্রলোক এককালে রাজস্থানে যাবেন বলে বই পড়ে কিছুটা হিন্দি শিখেছিলেন, কিন্তু এখন সেটা ফেলুদার ভাষায় আর শেয়ালের স্ট্যান্ডার্ডে নেমে গেছে। তার মানে ক্যা হুয়ার বেশি এগোনো মুশকিল হয়। তবু ভালো, ভিড়ের মধ্যে একজন বাঙালি বেরিয়ে গেল। তার কাছেই জানলাম যে হাজারিবাগের পূর্বে বিষ্ণুগড়ের দিকে একটা বনের মধ্যে নাকি সুলতানকে পাওয়া গিয়েছিল। ট্রেনই চন্দনের সঙ্গে বন বিভাগের শিকারী নাকি বাঘটার দিকে এগিয়ে যায়। একটা সময় মনে হয়েছিল যে বাঘটা ধরা দেবে, কিন্তু শেষ মুহূর্তে সেটা চন্দনকে একটা ধাক্কা মেরে পালিয়ে যায়। গুলিও চলেছিল, কিন্তু বাঘটা জখম হয়েছে কিনা জানা যায়নি। চন্দন অবশ্যই জখম হয়েছে, তবে তেমন গুরুতরভাবে নয়। সে এখন হাসপাতালে। লালমোহনবাবু বললেন, কান্ডারিকারের কোনো খবর জানেন? এটা শুধরাতেই হলো। বললাম, কান্ডারিকার নয়, কারান্ডিকার, যিনি বাঘের আসল ট্রেনার। ভদ্রলোক বললেন, তার খবর জানেন না, তবে এটা জানেন যে বাঘের অভাবে নাকি সার্কাসের বিক্রি কিছুটা কমে গেছে। বাঘের দিকে গুলি চলেছে জেনে কারান্ডিকারের মনোভাব কি হলো সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল আমাদের দুজনেরই। তাই পেট্রোল নিয়ে সোজা চলে গেলাম গ্রেট ম্যাজেস্টিকের দিকে। ফেলুদার সঙ্গে থাকলে দেখেছি লালমোহনবাবু নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে সাহস পান না। আজ দেখলাম সোজা গেটে গিয়ে বললেন, পুট মি খুটু মিস্টার কুট্টি প্লিজ।
গেটের লোকটা কি বুঝলো জানি না, হয়তো সেদিন আমাদের চিনে রেখেছিল, তাই আর কিছু জিজ্ঞেস না করে আমাদের ঢুকতে দিল। আর আমরাও সোজা গিয়ে হাজির হলাম মিস্টার কুট্টির ক্যারাভানে। কুট্টির কাছে যে খবরটা পেলাম সেটাকেও একটা হেয়ালি বলা চলে। কারান্ডিকার নাকি কাল রাত থেকে হাওয়া। 2 দিন থেকেই নাকি পাবলিক আবার বাঘের খেলা ডিমান্ড করতে শুরু করেছে, বললেন মিস্টার কুট্টি। আমি নিজে কারান্ডিকারের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি, বলেছি সে ছাড়া আর কেউ বাঘ ট্রেন করবে না, কিন্তু তাও সে না বলে চলে গেল। এর মধ্যেও 2-1 দিন বেরিয়েছে, কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই আবার ফিরে এসেছে, কিন্তু আজ সে এখনো ফিরল না। খবরটা শুনে সার্কাসের বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবু বললেন, সুলতান ক্যাপচারের দৃশ্য আর দেখা হলো না তপেশ, এমন সুযোগ আর আসবে না। আমারও মনটা খারাপ লাগছিল, তাই ঠিক করলাম গাড়িতে করে কোথাও একটু বেরিয়ে আসব। উত্তরে যাব না দক্ষিণে যাব, অর্থাৎ কনারি হিলের দিকে যাব না রামগড়ের দিকে যাব, সেটা ঠিক করতে না পেরে শেষ পর্যন্ত টস করলাম। দক্ষিণ পড়ল। লালমোহনবাবু বললেন, ওদিকটাতেও একটা পাহাড় আছে, সেদিন যাবার পথে দেখেছি, খাসা দৃশ্য। দৃশ্য ভালো ঠিকই, কিন্তু 11 কিলোমিটারের পোস্টটা পেরিয়ে কিছু দূর গিয়েই একটা কালভার্টের ধারে যে ঘটনাটা ঘটল সেটাকে মোটেই ভালো বলা চলে না। মাত্র 6 মাস আগে কেনা লালমোহনবাবুর অ্যাম্বাসেডর বার 3 খেচকি তুলে মিনিট খানেক গো স্লো করে অবশেষে বেমালুম ধর্মঘটের দিকে চলে গেল। বোধহয় তেল টানছে না, বললেন হরিপদবাবু। ঘড়িতে 5:20। সূর্য আকাশের নিচের দিকে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ পশ্চিমে দূরে শালবনের মাথার উপর মেঘ জমে আছে। আমরা গাড়ি থেকে নেমে কালভার্টের উপর গিয়ে বসলাম। হরিপদবাবু গাড়ি নিয়ে পড়লেন। লালমোহনবাবুকে এ ব্যাপারে পুরোপুরি ড্রাইভারের উপর নির্ভর করতে হয়, কারণ উনি গাড়ি সম্বন্ধে কিছুই জানেন না। উনি বলেন, আমার নিজের পায়ে কটা হাড় আছে, কটা মাসেল আছে না জেনে যখন দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি, তখন গাড়ির ভেতর কি কলকবজা আছে সেটা জানার কি নেসেসিটি ভাই? মেঘের গায়ে নিচের দিকে একটা খড়খাড়ির মধ্যে দিয়ে একটিবার উকি দিয়ে সূর্যদেব যখন আজকের মতো ছুটে নিলেন, হরিপদবাবু সেই সময় জানালেন যে তিনি রেডি, চলে আসুন স্যার। কালভার্টটি থেকে উঠে আরেকবার ঘড়ির দিকে চেয়ে দেখি 5:33। সময়টা জরুরি, কারণ ঠিক তখনই আমরা দেখলাম সুলতানকে। খবরটা আরও অনেক নাটকীয়ভাবে দিতে পারতাম, কিন্তু ফেলুদা বলে এটাই ঠিক। গাদাগুচ্ছের মোর্চে ধরা বিশেষণ আর তথাকথিত লোম খাড়া করা শব্দ ব্যবহার না করে চোখে যা দেখলে সেইটাই ঠিক ঠিক সোজাসুজি বলে গেলে কাজে দেবে ঢের বেশি। আমিও সেটাই করার চেষ্টা করছি। খাঁচার বাইরে বাঘ এর আগেও একবার দেখেছি, যেটার কথা রয়্যাল বেঙ্গল রহস্যে আছে, কিন্তু সেখানে আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিল, শিকারী, আর বন্দুক তো ছিলই। সবচেয়ে বড় কথা ফেলুদা ছিল, তার উপরে আমি আর লালমোহনবাবু ছিলাম। বাঘের নাগালের বাইরে এখন আমরা 3 জন দাঁড়িয়ে আছি খোলা রাস্তায়, যার দুদিকে বন, অদূরে একটা পাহাড়, যাতে ভল্লুক আছেই, আর সময়টা সন্ধে। এই সময় এই অবস্থায় আমাদের থেকে 50 দূরে পশ্চিম দিকের বন থেকে বেরিয়ে বাঘটা রাস্তার উপর উঠল। আমরা 3 জনে ঠিক একসঙ্গে একই সময় বাঘটা দেখেছি, কারণ আমার সঙ্গে সঙ্গে অন্য 2 জনও ঠিক সেইভাবেই কাঠ হয়ে গেল। হরিপদবাবুর বাঁ হাতটা গাড়ির দরজার দিকে বাড়িয়েছিলেন, সেই বাড়ানোই রয়ে গেল। লালমোহনবাবু নাক ঝাড়বেন বলে ডান হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনীটা নাকের দুপাশে ধরে শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়েছিলেন। তিনি সেইভাবেই রয়ে গেলেন। আমি ধুলো ঝাড়বার জন্যে আমার ডান হাতটা আমার জিন্সের পেছন দিকে নামিয়েছিলাম, তার ফলে শরীরটা একটু বেঁকে ছিল। বাঘটা দেখার ফলে শরীরটা সেরকমই বেঁকেই রইল। রাস্তায় উঠে বাঘটা ঠিক 4 পা এগিয়ে থেমে গেল, তারপর মাথাটা ঘোরালো আমাদের দিকে। আমার পা কাঁপতে শুরু করেছে, বুকের ভিতর কে যেন হাতুড়ি পিটাচ্ছে, অথচ আমার চোখ কিছুতেই বাঘের দিক থেকে সরছে না। সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছি যে আমার ডান পাশে আবছা কালো জিনিসটা হচ্ছে লালমোহনবাবুর মাথা, আর সেটা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। আন্দাজে বুঝলাম তার পা অবশ হয়ে যাবার ফলে শরীরের ভর আর বইতে পারছে না। এটাও বুঝতে পারছিলাম যে আমার দৃষ্টিতে কি জানি গন্ডগোল হচ্ছে, কারণ বাঘের আউটলাইনটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে আর গায়ের কালো ডোরাগুলো স্থির না থেকে ভাইব্রেট করছে।
সুলতান যে কতক্ষণ দাঁড়িয়ে দেখল আমাদের সেটার আন্দাজ দেওয়া মুশকিল। মনে হচ্ছিল সময়টা অফুরন্ত। লালমোহনবাবু পরে বললেন, কম করে 8-10 মিনিট, আমার মতে 8-10 সেকেন্ড, কিন্তু সেটাও যথেষ্ট বেশি। দেখা শেষ হলে পর মাথা ঘুরিয়ে নিয়ে আরও 4 পা ফেলে বাঘ রাস্তা পেরিয়ে গেল। সাহস একটু বাড়াতে ধীরে ধীরে ডান দিকে মাথা ঘুরিয়ে দেখলাম শাল, সেগুন, সরল, শিশু, শিমুল আর আরও অনেক সব শুকনো গাছের জঙ্গলে সুলতান অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য এই যে এরপরেও আমরা অন্তত মিনিট খানেক লালমোহনবাবুর বর্ণনায় 15 মিনিট প্রায় একইভাবে দাঁড়িয়ে রইলাম। তারপর 3 জনে কেবল 3টে কথা বলে গাড়িতে উঠলাম। হরিপদবাবু চলুন, আমি, আসুন, আর লালমোহনবাবু 6। খুব বেশি ভয় নিয়ে কথা বলতে গেলে লালমোহনবাবুর এরকম হয়, এটা আমি আগেই দেখেছি। ডুয়ার্সে মোহিত সিংহ রায়ের বাড়িতে আমরা 3 জনে এক ঘরে শুয়েছিলাম। একদিন রাত্রে ঘরের বন্ধ দরজাটা হাওয়াতে খটখট করায় উনি কে না বলে খেয়ে বলেছিলেন। হরিপদবাবুর নির্ভরটা দেখলাম মোটামুটি ভালো। ফেরার পথে স্টিয়ারিং হুইলে হাত টাত কাঁপেনি। উনি নাকি এর আগেও রাস্তায় বাঘ দেখেছেন, জামশেদপুরে ড্রাইভারি করার সময়। বাড়ি ফিরে দেখি ফেলুদা তখনও মহেশবাবুর ডায়েরিতে ডুবে আছে। আমার মনে হচ্ছিল সুলতানের খবরটা লালমোহনবাবু দিতে পারলে খুশি হবেন, তাই আমি আর কিছু বললাম না। ভদ্রলোক লেখেন টেখেন বলেই বোধহয় সরাসরি খবরটা না দিয়ে একটু পায়তারা কষি নিলেন, বা 2-3 ভুই হুই করে কি একটা গানের সুর ভেজে নিয়ে বললেন, আচ্ছা তপেশ, বাঘের পায়ের তলায় বোধহয় প্যাডিং থাকে, তাই না? আমি মজা দেখছি, বললাম, তাই তো শুনেছি। নিশ্চয়ই তাই, নইলে এত কাজ দিয়ে গেল আর কোনো শব্দ হলো না। লালমোহনবাবুর পায়তারা কিন্তু মাঠে মারা গেল। ফেলুদা আমাদের দিকে চাইল না, কেবল একটা ডায়েরি সরিয়ে রেখে আর একটা হাতে নিয়ে বলল, আপনারা যদি বাঘটাকে দেখেই থাকেন তাহলে কটার সময় কোনখানে দেখেছেন সেটা বন বিভাগে ফোন করে জানিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি। লালমোহনবাবু বললেন, টাইম 5:33, লোকেশন রামগড়ের রাস্তায় 11 কিলোমিটার পোস্টের পরে কালভার্টের কাছে। বেশ তো, পাশের ঘরে ডিরেক্টরিয়া রয়েছে, অফিসে এখন কেউ নেই, আপনি একেবারে ডিএফের বাড়িতে ফোন করে জানিয়ে দিন, ওদের উপকার হবে। আচ্ছা, তাহলে। লালমোহনবাবু দেখলাম মাসেলগুলোকে টান করে নিচ্ছেন। কিভাবে পুট করা যায় ব্যাপারটা? ইংরেজিতেই বলবো তো? হিন্দি, ইংরেজি, যেটাই বেশি ভালো দখল তাতেই বলবেন। দি টাইগার হুইচ এসকেপুড ফ্রম দি এসকেপুডই তো বলবো। সহজ করে নিয়ে রানওয়ে বলতে পারেন। এসকেপটা বোধহয় ম্যানেজ করতে পারবো। তাহলে তাই বলুন। নম্বর বার করে দিলাম। আমি ফোনটাও বোধহয় আমি করলে ভালো হতো, কারণ লালমোহনবাবু দি সার্কাস হুইচ এসকেপড ফ্রম দি গ্রেট ম্যাজেস্টিক টাইগার থুড়ি বলে থেমে গেলেন। ভাগ্যিস ভদ্রলোক কথাটা খুব চেঁচিয়ে বলেছিলেন। ফেলুদা পাশের ঘর থেকে শুনতে পেয়ে দৌড়ে এসে টেলিফোনটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে খবরটা নিজেই দিয়ে দিল। ফেলুদার ঘরে চা এনে দিল বুলাকি প্রসাদ। আমরা আসার আগেই বাঘের হাতে চন্দনের জখম হবার খবরটা ফেলুদা বুলাকি প্রসাদের কাছ থেকেই পেয়েছিল। ফেলুদার ধারণা কারান্ডিকার ছাড়া এই বাঘ জ্যান্ত ধরার সাধ্যি কারোর নেই। লালমোহনবাবু গরম চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে বললেন, কিছু পেলেন নাকি ডায়েরিতে, নাকি অরুণবাবুর কথাই ঠিক? আপনি বলুন না। ফেলুদা একটা ডায়েরি খুলে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল। লালমোহনবাবু পড়লেন, সেলফ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ক্লাব মিটিং অন 8/4/46। তারপর আরেকটা পাতা খুলে পড়লেন, টি পার্টি অ্যাট ব্রিগেডিয়ার সুদর্শনস। আর তার পরের পাতায় ট্রায়াল ফর নিউ স্যুট অ্যান্ড শাকুরস 4 PM। কি মশাই, এসব খুব তাৎপর্যপূর্ণ বুঝি? তুপসে, তোর কি মনে হয়? আমি লালমোহনবাবুর পেছন দিয়ে ঝুঁকে পড়ে দেখছিলাম। এবার ডায়েরিটা হাতে নিয়ে নিলাম। আলোর কাছে আন, বলল ফেলুদা। টেবিল ল্যাম্পের নিচে ডায়েরিটা ধরে চোখটা কাছে নিতেই একটা শিহরণ খেলে গেল আমার শির দ্বারায়। বেশ বড় সাইজের ডায়েরি, তার পাতায় মাঝখানে ফাউন্টেন পেনে ইংরেজিতে লেখা ছাড়াও অন্য লেখা রয়েছে, যেটা প্রায় চোখে দেখা যায় না। পাতার একেবারে উপর দিকে ছাপা তারিখেরও উপরে
খুব সরু করে কাটা হার্ড পেন্সিল দিয়ে খুদে খুদে অক্ষরে লেখা হালকা। কি দেখলি? বাংলা লেখা। কি লেখা? এই পাতাটায় লেখা 5-এর বশে বাহন ধ্বংস। সর্বনাশ, বললেন লালমোহনবাবু। এ যে আবার হেয়ালি দেখছি মশাই। তা তো বটেই, বলল ফেলুদা। এবার এটা দেখুন। এটা 1938, অর্থাৎ প্রথম বছরের ডায়েরি, আর এটাই পেন্সিলে প্রথম সাংকেতিক লেখা। 1938-এর ডায়েরির প্রথম পাতাতেই লিখেছেন ভদ্রলোক, শঙ্কু 2-5-এর বশ। শঙ্কুটি কে? লালমোহনবাবুর প্রশ্ন। ফেলুদা বলল, ভদ্রলোক নিজের বিষয় বলতে গেলে সবসময় শিবের কোনো না কোনো নাম ব্যবহার করেছেন। শিবের নাম তো হলো, কিন্তু 2-5-এর বশ তো বোঝা গেল না। রিপু বোঝেন? জিজ্ঞেস করল ফেলুদা। মানে ছেঁড়া কাপড় সেলাই টেলাই করা বলছেন? আপনি ফার্সি সংস্কৃত গুলিয়ে ফেলছেন লালমোহনবাবু। আপনি যেটা বলছেন সেটা হলো রিফু, আমি বলছি রিপু। ওহো, ষড়রিপু মানে শত্রু? শত্রু? এবার মানুষের এই 6টি শত্রুর নাম করুন তো। ভেরি ইজি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হলো না, অর্ডারে ভুল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অর্থাৎ 2 আর 5 হলো ক্রোধ আর মদ। ওয়ান্ডারফুল, বললেন লালমোহনবাবু। এ তো মিলেই যাচ্ছে মশাই। এইবার তাহলে প্রথমটা আর একবার দেখুন, এটাও মিলে যাবে। এবারে আমার কাছেও ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে। বললাম, বুঝেছি, 2-এর বশে বাহন ধ্বংস হচ্ছে, রাগের মাথায় গাড়ি ভাঙা। ভেরি গুড, বলল ফেলুদা। তবে 2-5 নিয়ে একটা সংকেতের এখনও সমাধান হয়নি। যে ডায়েরিগুলো দেখা হয়ে গেছে সেগুলোর বিশেষ বিশেষ জায়গায় কাগজ গুজে রেখেছে ফেলুদা। তারই একটা জায়গা খুলে আমাদের দেখালো। লেখাটা হচ্ছে 2+5 = X। লালমোহনবাবু বললেন, এক্স তো মশাই আননোন কোয়ান্টিটি, ওটা বাদ দিন। আর সব সংকেতেরই যে একটা গুরুত্বপূর্ণ মানে থাকবে সেটাই বা ভাবছেন কেন? ফেলুদা বলল, যেখানে একটা লোক বছরে 365 দিনে মাত্র 15-20 দিন সংকেতের আশ্রয় নিয়েছে, সেখানে কারণটা যে জরুরি তা তো বোঝাই যাচ্ছে। কাজে এক্সের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। ওই তারিখের কাছাকাছি কোনো লেখা থেকে কোনো হেল্প পাচ্ছেন না? ওই 10 দিন পরে আরেকটা সংকেত আছে, দেখুন। এটাও আমার কাছে অসম্ভব কঠিন বলে মনে হলো। লেখাটা হচ্ছে অনর্গল ঘৃতকুমারী। ফেলুদা বলল, লোকটা যে কথা নিয়ে কি না করছে তাই ভাবছি। আপনি ধরে ফেলেছেন? আপনিও পারবেন, একটু হেল্প করলে। ঘৃতকুমারী তো কবরেজের ব্যাপার মশাই, বললেন লালমোহনবাবু। হ্যাঁ, বলল ফেলুদা। ঘৃতকুমারী তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা রাখে, অর্থাৎ রাগ কমায়। কিন্তু তেল অনর্গল মাখতে হয় এ তো জানতুম না মশাই। ফেলুদা হেসে বলল, আপনি ড্যাশটা অগ্রাহ্য করছেন কেন? ওটারও একটা মানে আছে। আর আর অর্গল মানে জানেন তো? কপট, খিল। এবার ওই মানেটার সঙ্গে একটা নেগেটিভ জুড়ে দিন, অখিল। আমি চেঁচিয়ে উঠলাম, তার মানে অখিলবাবু ওকে ঘৃতকুমারী ব্যবহার করতে বলেছিলেন। সাবাস, এবার পরেরটা দেখ। 3 পাতা পরে দেখলাম আজ থেকে 5 বাদ। তার মানে মহেশবাবু মদ ছেড়ে দিলেন, কিন্তু তার 1 মাস বাদে মহেশবাবু লিখেছেন, ভোলানাথ ভোলে না, আবার 5-5-এই বিস্মৃতি। ফেলুদা বলল, কিছু একটা ভুলে থাকার জন্য মহেশবাবু আবার মদের আশ্রয় নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কি ভুলতে চাইছেন? লালমোহনবাবু আর আমি মাথা চুলকোলাম। মহেশবাবু বলেছিলেন তার জীবনে অনেক রহস্য। এখন মনে হচ্ছে কথাটা ঠাট্টা করে বলেননি। ফেলুদা আর একটা জায়গায় ডায়েরিটা খুলে পড়ল। এটা খুব মন দিয়ে পড়ে দেখুন। কথা দিয়ে খেলার একটা আশ্চর্য উদাহরণ। অনেক তথ্য, অনেক জটিল মনের ভাব এই কয়েকটি কথার মধ্যে পুড়ে দেওয়া হয়েছে। আমি পড়লাম, আমি আজ থেকে পালক, ফেদার, হালকা। পালক, পালনকর্তা। আজ থেকে সমীর ভার আমার, সমী আমার মুক্তি। সমী যে শঙ্করলাল মিশ্র সেটা আমি বুঝতে পারলাম। ফেলুদা বলল, শঙ্করলালকে মানুষ করার ভার বহন করতে পেরে মহেশবাবুর
মন থেকে একটা ভার নেমে গেছে। এই ভারটা কিসের ভার সেইটা জানা দরকার। ফেলুদা খাট থেকে উঠে কিছুক্ষণ চিন্তিতভাবে পায়চারি করল। আমি ডায়েরিগুলোর দিকে দেখছিলাম। কি অদ্ভুত লোক ছিলেন এই মহেশ চৌধুরী। বেঁচে থাকলে ফেলুদার সঙ্গে নিশ্চয়ই ভাব জমে যেত, কারণ ফেলুদারও হেয়ালির দিকে ঝোঁক, আর হেয়ালির সমাধানও করতে পারে আশ্চর্য চটপট। লালমোহনবাবু খাটের এক কোনায় ভুরু কুঁচকে বসেছিলেন। বললেন, অখিলবাবু ভদ্রলোকের এত বন্ধু ছিলেন, ওকে কবরেজের ওষুধ দিয়েছেন, ওর কুষ্ঠি ঘেটেছেন, তার তো মহেশবাবুর নারী নক্ষত্র জানা উচিত। আপনি ডায়েরি না ঘেটে তাকে জেরা করুন না। ফেলুদা পায়চারি থামিয়ে একটা চারমিনার ধরিয়ে বলল, এই ডায়েরিগুলোর মধ্যে দিয়ে আমি আসল মানুষটার সঙ্গে যোগ স্থাপন করার চেষ্টা করছি। ওই পেন্সিলের লেখাগুলোতে আমার কাছে মহেশ চৌধুরী এখনো বেঁচে আছেন। ওর ছেলেদের সম্বন্ধে কিছু পেলেন না ডায়েরিতে? প্রথম 15 বছরে বিশেষ কিছু নেই, তবে পরে একটা গাড়ি থামালো আর আমাদের গেটের বাইরে ফিয়াটের হর্ন, চেনা শব্দ। আমরা 3 জনে বারান্দায় এসে দেখলাম অরুণবাবু একটা প্যাকেট হাতে নিয়ে গাড়ি থেকে নামলেন। মিস্টার সিংয়ের ওখানে যাচ্ছিলাম, এখানকার ফরেস্ট অফিসার, বললেন অরুণবাবু, তাই ভাবলাম বীরেন্দ্রের চিঠিগুলো দিয়ে যাই। চিঠি অবশ্যই নামেই, তাও আপনি যখন চেয়েছেন। আপনাকে এই অবস্থায় এত ঝামেলার মধ্যে ফেললাম বলে আমি অত্যন্ত লজ্জিত। দ্যাটস অল রাইট, বললেন অরুণবাবু। বাবা যে কি বলতে চাইছিলেন সেটা আমার কাছে রহস্য। দেখুন, যদি আপনি বুদ্ধি খাটিয়ে কিছু বার করতে পারেন। সত্যি বলতে কি, আমি বাবার সঙ্গ খুব বেশি পাইনি। হাজারীবাগে আসি মাঝে মাঝে আমার কাজের ব্যাপারে, এককালে প্রায়ই আসতাম শিকারের জন্য। তা বড় শিকার তো এরা বন্ধই করে দিয়েছে। কাল একটা সুযোগ পাওয়া গেছে, দেখি। কি সুযোগ? যে কারণে সিংয়ের কাছে যাচ্ছি, খবর এসেছে রামগড়ের রাস্তায় আজ বিকেলেই নাকি বাঘটা দেখা গেছে। এদিকে একটি ট্রেনার তো হাসপাতালে, অন্যটি মালিকের সঙ্গে ঝগড়াঝাটি করে নিখোঁজ। আমি সিংকে বলেছি যে বাঘটাকে যদি মারতেই হয় তো আমাকে মারতে দাও। অলরেডি তো তার দিকে গুলি চলেছে, যদি জখম হয়ে থাকে তাহলে তো ইজ এ ডেঞ্জারাস বিস্ট। আমার বলার ইচ্ছে ছিল, বাঘটাকে দেখে তো জখম বলে মনে হয়নি, কিন্তু ফেলুদার ইশারাতে সেটা আর বললাম না। আমি তো সঙ্গে 315টা নিচ্ছি, বললেন অরুণবাবু, কারণ এমনিতেই চারিদিকে প্যানিক। গরু ছাগলও গেছে 1-8টা। সার্কাসের খাঁচায় বন্দি অবস্থায় বুড়ো হয়ে মরার চেয়ে জঙ্গলে গুলি খেয়ে মরাটা খারাপ কিসে? যাই হোক, আপনার ইন্টারেস্ট থাকলে আপনিও আসতে পারেন। কাল সকালে বেরোবো আমরা। দেখি, বলল ফেলুদা, আমার আজ এই কাজটা কতদূর এগোয় তার উপর নির্ভর করছে। ভালো কথা। অরুণবাবু যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। ফেলুদার কথায় থামলেন। ফেলুদা বলল, সেদিন পিকনিকে আপনিই তো বন্দুক ছুড়েছিলেন, তাই না? ভদ্রলোক হেসে উঠলেন। আপনি বোধহয় ভাবছিলেন বন্দুক চলল, অথচ শিকার নেই কেন? গোয়েন্দার মন তো। ওয়েল, আই মিসড ইট। একটা বেটার সেরা শিকারেরও লক্ষ্য কি সবসময় অব্যর্থ হয় মিস্টার মিত্তির? বিলেত থেকে লেখা মহেশবাবুর দ্বিতীয় ছেলের চিঠিগুলো থেকে সত্যি বিশেষ কিছু জানা গেল না। চিঠি বলতে সবই পোস্ট কার্ড, তার একদিকে ছবি, অন্যদিকে ঠিকানা। যেখানে ঠিকানা ছাড়া কিছু লেখা আছে, যেখানে বীরেন তার বাবার নাম দেওয়া নাম ব্যবহার করেছে দূরী। পড়ছিলাম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে ছিন্নমস্তার অভিশাপ, আছে 3য় পর্ব। আজ এই পর্যন্তই। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।